আসসালামু আলাইকুম। জাম্পস্টার্ট এ উইন্ডোজ ফোন অ্যাপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ তারেক আজিজ। আমি একজন এমএসপি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং একসাথে নাটকার্সের একজন অ্যাপ ডেভেলপার। তো আমাদের এই সিরিজটা মাইক্রোসফটের ডেভ ক্যাম্পসের ফার্স্ট সেশনে দেখানো হয়েছিল কিভাবে একটা উইন্ডোজ ফোনে আপনি খুব সহজে একটা আরএসএস রিডার অ্যাপ তৈরি করতে পারেন। তো রিডার অ্যাপটা তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। আমাদের মূলত তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে এইচটিটিপি ক্লায়েন্ট ক্লাস, json.net এবং আইসোলেটেড স্টোরেজ। তো আসুন জানি এইচটিটিপি ক্লায়েন্ট ক্লাস কী জিনিস। এইচটিটিপি ক্লায়েন্ট ক্লাস এর কাজ হচ্ছে আমাদের অ্যাপ থেকে ওয়েবে রিকোয়েস্ট পাঠায় এবং সেই রিকোয়েস্টের অ্যাগেনস্টে রেসপন্স কালেক্ট করে। খুব সংক্ষেপে যদি আমি বলতে চাই, আমি চাই একটা ওয়েব পেজ আমার অ্যাপের মধ্যে লোড হোক। তো এইচটিটিপি ক্লায়েন্ট ক্লাস যে কাজটা করে সেই ওয়েব পেজটি আমাদের অ্যাপের মধ্যে লোড করে। আমরা যখন কোডিংয়ে যাব তখন ডিটেলস আরও ভালোভাবে বুঝতে পারবো। উদাহরণ হিসেবে আমাদের এই বেসিক কোড এক্সাম্পলটি আমরা লক্ষ্য করতে পারি। এখানে দেখতে পাচ্ছি একটা ইউআরএল দেওয়া আছে এবং পরবর্তীতে আমরা এইচটিটিপি ক্লায়েন্ট ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করি এবং সেই অবজেক্ট দিয়ে সেই ইউআরএলের মধ্যে যে স্ট্রিং থাকে সেটাকে আমরা কল করি এবং এই স্ট্রিংটা পরবর্তীতে এসে আমাদের ডেটা নামের ভ্যারিয়েবলে জমা হয় এবং পরবর্তীতে আমরা সেটা টুইস্টিং মেথডের মাধ্যমে এক্সট্রাক্ট করে নিতে পারি। এরপর যদি আমরা যাই, অ্যাসিনক্রনাস অপারেশন নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছে টিউটোরিয়ালের শেষে। এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের লিঙ্ক এবং আমাদের সোর্স কোড সবগুলোর লিঙ্ক এবং ইভেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা পাওয়ার পয়েন্টে আরও কী কী জিনিস কভার করেছিলাম। এরপরে যদি আমরা যাই json.net-এর দিকে, তাহলে আপনাদের দেখানো হয়েছিল যে জেসন দিয়ে কীভাবে ডেটা কালেক্ট করতে হয়, ডেটা স্টোর করতে হয় অ্যাকচুয়ালি। জেসনের কিছু এক্সাম্পল এবং সি শার্পের সাথে সেটা কীভাবে ইন্টারাক্ট করতে পারে সে সম্বন্ধে বেশ কিছু ধারণা দেওয়া হয়েছিল। ওকে, এবং আইসোলেটেড স্টোরেজ নাম শুনলে বোঝা যায় এটা একটা স্টোরেজ যা কিনা আইসোলেটেড। শুধুমাত্র আপনার অ্যাপ আপনার ফোনের মধ্যে তাদের যে ফোনের যে স্টোরেজ সেই স্টোরেজে একটা নির্দিষ্ট অংশ ব্যবহার করতে পারবে এবং স্টোরেজের ওই অংশটা আপনার অ্যাপ ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সেই আইসোলেটেড স্টোরেজ দুইভাবে ইউজ করা যায়, সেটিংস দ্বারা এবং ফাইল দ্বারা। তো সেই সম্বন্ধে বেশ কিছু ডেটা কোড এক্সাম্পল আপনারা দেখছেন এখানে কভার করা হয়েছিল। এবার চলুন দেখি আমরা আমাদের অ্যাপটা কীভাবে তৈরি করেছি। সোর্স কোড সম্বন্ধে আপনাদেরকে খুব ব্রিফ একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এদিকে তাকাই, সবার ফার্স্টে দেখতে পাবো আমাদের অ্যাপের মধ্যে যে কাজটা করা হয়েছে তা হচ্ছে মেইন পেজ ডিফাইন করা হয়েছে এবং একটা ডিটেইলস পেজ ডিফাইন করা হয়েছে। মেইন পেজের মধ্যে আমাদের অ্যাপের আরএসএস ফিডগুলো এসে জমা হবে এবং ডিটেল পেজের মধ্যে আমাদের জাস্ট শো করা হবে কিভাবে আমাদের অ্যাপের প্রতিটা আরএসএস ফিডের মূল যে লেখা সেটি। তো আমরা যদি এদিকে তাকাই দেখব যে আমরা এখানে একটা ফোন অ্যাপ্লিকেশন পেজ রিসোর্স ট্যাগের ভিতরে আমরা একটা ডাটা টেমপ্লেট ডিক্লেয়ার করেছি এবং পরবর্তীতে এই ডাটা টেমপ্লেট আমরা ব্যবহার করেছি কন্টেন্ট পেজের ভিতরে ডিক্লেয়ার করা একটা ফোন লং লিস্ট সিলেক্টরের মধ্যে। আইটেম টেমপ্লেট, স্ট্যাটিক রিসোর্স, এলইডিআর বুক আইটেম টেমপ্লেট এবং এই লং লিস্ট সিলেক্টরের নাম হচ্ছে নোটস লিস্ট এবং সেই নোটস লিস্টের আইটেম সোর্স ডিফাইন করা হয়েছে মেইন পেজ .xaml.cs এর মেইন পেজ কনস্ট্রাক্টরের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন নোট লিস্ট ডট আইটেম সোর্স ইকুয়াল vm.notes। এই ভিএম হচ্ছে আমাদের ভিউ মডেলের মধ্যে আমরা আমাদের অ্যাপে সব ধরনের ডেটা লোড করি এবং পরবর্তীতে ওই ভিউ মডেলে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলেই সব ডেটা আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে যায়। ভিউ মডেলের একটা সিলেকশন চেঞ্জ ইভেন্ট ছিল। সেই ইভেন্টের মধ্যে যে কাজটা করা হয়, যে এন্ট্রির উপরে ট্যাপ করা হয় সেই এন্ট্রিকে আমরা ডিটেল পেজে নেভিগেশন করে নিয়ে যাই এবং সেই এন্ট্রির যেসব কন্টেন্টটা আমরা শো করি এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একদম নিচে আরও তিনটা আরবিট্রারি মেথড ডিক্লেয়ার করা হয়েছে, যেমন ডিলিট, সিঙ্ক এবং অ্যাবাউট আস পেজ, এবং সেইগুলো সম্বন্ধে খুব সিম্পল কিছু ইভেন্ট ডিক্লেয়ার করা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এনিওয়ে,
এখন তার আগে আমরা একটা কাজ করে রাখি, তাহলে আমাদের কাজ পরবর্তীতে সুবিধা হবে একটা পর্যায়ে গিয়ে। যাই হোক, এখন যদি আমরা আবার আমাদের ডিটেল ডট যেমন পেজে যাই, এখানে দেখব আমরা একটা জাস্ট ওয়েব ব্রাউজার কন্ট্রোল ডিক্লেয়ার করা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে ব্রাউজার। এবং ডিটেল ডট যেমন ডট সিএস পেজে যদি যাই, তাহলে দেখব যে প্রোটেক্টেড ওভাররাইড ভয়েড নেভিগেটেড অন নেভিগেটেড টু এই মেথডটির মাধ্যমে আমরা আমাদের যে টাইটেল অর্থাৎ মেইন পেজ ডট যেমন ডট সিএস পেজ থেকে নেভিগেট হয়ে আসা কন্টেন্ট এবং টাইটেল এই দুটো জিনিস উদ্ধার করছি। এবং পরবর্তীতে আমাদের ব্রাউজার যেটা ছিল অর্থাৎ ডিটেলস ডট যেমন পেজে ব্রাউজার, সেই ব্রাউজারের মাঝখানে আমরা কন্টেন্ট স্ট্রিংটি তুলে দিচ্ছি। এই কোর্স সেগমেন্টের মধ্যে সেই কাজগুলো করা হয়েছে এবং কিছু সামান্য লজিক ব্যবহার করা হয়েছে যাতে করে ব্যাপারগুলো আর একটু সুন্দরভাবে করা যায়। এরপর আমরা যদি যাই মেইন ভিউ মডেল ডট সিএস, মেইন ভিউ মডেলের মধ্যে সবার ফার্স্টে যে কাজটা করা হয়েছে, নোট নামের একটি ক্লাসের একটা অবজারভেবল কালেকশন ডিক্লেয়ার করা হয়েছে। তো নোট নামের ক্লাসটাকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে একদম লাস্টে এখানে নোট নামের একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে। এটা আমাদের ইচ্ছা মতো আমরা ডিক্লেয়ার করেছি, টাইটেল সামারি পাবলিশ কন্টেন্ট আইডি। এবং আমরা যদি দেখি যে আরএসএস ফিড থেকে আমরা যেই জেসন অবজেক্টটা পাবো, সেই জেসন অবজেক্টটা দেখতে ঠিক এরকম। তো আমরা যে কাজটা করি, পুরো জেসন অবজেক্টটাকে কপি করে জেসন টু সি শার্প নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যাই। জেসন টু সি শার্প ওয়েবসাইটে গিয়ে পুরো জেসন অবজেক্টটাকে আমরা এখানে কপি করে দিই এবং জেনারেট ক্লাসে ক্লিক করলে আমাদের এই জেসনের ঠিক মিরর একটা ক্লাস জেনারেট হয়ে যায়। আপনার এই অংশটুকুতে এসে আপনার যদি কিছু ব্যাপার একটু হারিয়ে ফেলেন, তবে পিডিএফের জেসন অংশটুকুতে চলে যেতে পারেন যে কীভাবে জেসন এবং সি শার্পের মাঝে সম্পর্কটা বিদ্যমান। এবং পরবর্তীতে আমরা যে ক্লাসটা পাই, ওই ক্লাসটা এখানে জেনারেট করে কপি করে দেওয়া হয়েছে আগেই। আমরা দেখতে পাচ্ছি এখানে অথর ক্লাস, অথর টু ক্লাস, পে ইমেজ, কন্টেন্ট, এন্ট্রি ইত্যাদি নানা রকম ক্লাস আছে। তার মধ্যে আমাদের শুধুমাত্র টাইটেল, পাবলিশড এবং সামারি, আইডি এবং কন্টেন্ট ক্লাসের HTML, এই 5টা অবজেক্ট আমাদের দরকার হবে, এই 5টা প্রপার্টি আমাদের দরকার হবে। অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এই 5টা প্রপার্টি আমরা ডিক্লেয়ার করেছি আলাদাভাবে। মেইন ভিউ মডেল ডট সিএস এর মধ্যে যে কাজটা করা হয়, এন্ট্রিস নামের অবজেক্টের একটা লিস্ট ডিক্লেয়ার করা হয় এবং লোড ডাটা মেথডের ভিতরে যে কাজটা করা হয়, একটু চেক করে দেখা হয় যে আইসোলেটেড স্টোরেজে আগে থেকে কোনো ডেটা আছে কিনা, যদি থাকে তাহলে লোড করো, যদি না থাকে তাহলে নতুন করে ক্রিয়েট করো। এই ধরনের কিছু কাস্টম লজিক এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এনিওয়ে, তো আমরা যে এন্ট্রিস নামে অবজেক্টটা ডিক্লেয়ার করেছিলাম, আপনারা যদি এটি খেয়াল করে দেখুন, এইখানে এন্ট্রিস নামে একটা অবজেক্ট আছে এবং এই অবজেক্টের ভিতরে 10টা আইটেম আছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের আরএসএস এর মূল এন্ট্রিগুলো বিদ্যমান। সো এন্ট্রিস নামের আমাদের মডেলে যে অবজেক্টটা আছে, এন্ট্রিস লাইক দিস অবজেক্ট, সো এন্ট্রিস নামের অবজেক্টের ক্লাসের আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করি এবং সেই লিস্টের মধ্যে আমরা ডাউনলোড পেজ অ্যাসিং মেথডের মাধ্যমে সেই এন্ট্রিগুলো এখানে লোড করি। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন যদি ডাউনলোড পেজ অ্যাসিং মেথডের মধ্যে যাই, তাহলে দেখব যে এই মেথডের মধ্যে আমরা যে কাজটা করি, HTTP ক্লায়েন্টের মাধ্যমে আমরা আমাদের এই ইউআরএলে থাকা স্ট্রিংটা লোড করি এবং সেটাকে পরবর্তীতে সেই পুরো অবজেক্টটাকে আমরা রিটার্ন করি। তো ডাউনলোড পেজ ডট অ্যাসিংয়ে যখন আমাদের পুরো অবজেক্টটা রিটার্ন হয়, তার এন্ট্রিস প্রপার্টিটা আমরা আমাদের এন্ট্রিস নামে অবজারভেবল কালেকশনের মধ্যে অ্যাড করে দিই। এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফর ইচ আইটেমের মাধ্যমে চেক করে দেখা হয় যে আমাদের আইসোলেটেড স্টোরেজ থাকা ডেটাগুলোর সাথে আমাদের বর্তমান ডাউনলোড হওয়া নতুন ডেটাগুলোর কোনো মিল আছে কিনা, যদি থাকে তাহলে সেই ডাটা লোড করে না, যদি না থাকে তাহলে সেই ডাটা নতুন হিসেবে লোড করে। এবং পরবর্তীতে নোট ক্লাসের অবজারভেবল কালেকশনের মধ্যে নোটগুলো অ্যাসাইন করে দেওয়া হয় এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন ডাউনলোড হওয়া অবজেক্টটি পুরোপুরিভাবে আবার আইসোলেটেড স্টোরেজের মধ্যে সেভ করে রাখা হয়।